হ্যাঁ রায়হান বলো, কি বলছো এসব? কি মুশকিল? আরে আর্টিস্টের শিডিউল মিলছে না বলে আমার গল্প চেঞ্জ করতে হবে? না না, ওই দুজনকে তো একটা সিকোয়েন্সে ওদের ইন্টারাকশনটা তুমি দেখাবে না? মাঝে মাঝে এমন সব কথা বলো না, তখন মনে হয় যে আমরা ওই দলের লেখকের চাইতে বেশি কিছু না। ঠিক আছে ভাই, তোমাদের ডিরেক্টরস মিডিয়া। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি নোট দিয়ে পাঠিয়ে দাও, আমি রিরাইট করে দিচ্ছি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। এই তো ভালো। কি করে বসে আছি? বাবুম, ওয়ালাইকুম জামিল ভাই কেমন আছেন? ভালো, তুমি? এই তো বস চলছে। তারপর জামিল ভাই কি লিখছেন এখন? কই আর লিখছি, বেকার বসে আছি বলতে পারো। আপনার মতো রাইটার বেকার থাকে? তুমি তো একের পর এক নাটক বানিয়ে যাচ্ছ, কই আমাকে তো কোনোদিন বলনি যে একটা স্ক্রিপ্ট দেন। কি যে বলেন বস, আমি একটা ডিরেক্টর আর 13 চোর একটা পাখি। আপনার স্ক্রিপ্ট নিয়ে কাজ করবো এই যোগ্যতা যে আমার নাই। কেন, আমি কি হিব্রু ভাষায় লিখি নাকি? না, তা না, তবে খুব শিগগিরই আপনার একটা স্ক্রিপ্ট নিয়ে কাজ শুরু করব। আচ্ছা বস, আছে নাকি এমন কোনো একটা স্ক্রিপ্ট, ধরেন এই কম ক্যারেক্টারের মধ্যে, এই দু একটা লোকেশনের মধ্যে জমজমাট কোনো গল্প? প্রথম শর্ততেই তো 12টা বাজিয়ে দিলে, কম ক্যারেক্টার, কম লোকেশন, তার মধ্যে আবার একটা ফাটাফাটি গল্প চাই তোমার। না বস, আমি বলছিলাম কি, ওই যে হয় না একই লোকেশনে 2-3টা ক্যারেক্টারের মধ্যে ফাটাফাটি জমজমাট কোনো গল্প হয়, ধরো যেমন ওই দস্তয়েভস্কি বা ধরো যেমন তুর্গেনি। আরে বস, না 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 না, ওই সব কিছু না। এই ধরেন ইয়াং জেনারেশনের ক্রাইসিস নিয়ে কোনো গল্প, ধরেন ফিলোসফিটা তেমনই হবে না, মানে আউটলুকটা একটু ডিফারেন্ট হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। ঠিক আছে, দেখি। আচ্ছা জামিল ভাই, আমি একটু উঠবো, আমার একটু কাজ আছে। হ্যাঁ যাও। তাও আপনার কোনো মেসেজ থাকলে আমাকে বলতে পারেন, আমি স্যারকে জানিয়ে দেবো আসলে। জি, আচ্ছা ঠিক আছে। জি না, জি আসলে আপনাকে জানিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, জি আচ্ছা রাখি, আসসালামু আলাইকুম। এক্সকিউজ মি, রাশিদ ভাই এডিটিং চলছে কোন প্যানেলে? 1 নম্বর প্যানেলে। আরে জামিল ভাই, কেমন আছেন? কি খবর? হ্যাঁ ভালো, তোমার খবর কি? তুমি কেমন এই আছো? তো আপনার লেখা একটা নাটকে অভিনয় করলাম, সবাই তো বললো আমি নাকি খুব ভালো অভিনয় করেছি। তাই? হ্যাঁ জামিল ভাই, কি লিখছেন এখন? এখন কিছুই লিখছি না, ওই ঈদের একটা নাটক লেখার অফার এসছে, লিখবো ভাবছি, কিন্তু প্লট খুঁজে পাচ্ছি না। রায়হান ভাই তো আপনার স্ক্রিপ্ট নিয়ে সিরিয়াল করছে। হ্যাঁ, ওটাতে নাকি তুমি আছো শুনলাম। এই লটেই মাত্র ঢুকলাম। জামিল ভাই, আমার ক্যারেক্টারটা একটু হাইলাইট করে দিতে হবে। দেখো, এইসব ব্যাপার তো ডিরেক্টরের হাতে, আমার হাতে না। শুধু ডিরেক্টর হবে কেন, আপনি যদি স্ক্রিপ্টে ক্যারেক্টারটা একটু হাইলাইট করে দেন তাহলেই হয়ে গেল। তোমরা কিছু জিনিস বোঝো না, ক্যারেক্টার যদি হাইলাইটেড হতে না চায়, সেখানে লেখক হিসাবে আমি তো হাইলাইট করতে পারি না। না জামিল ভাই, আমি এসব মানবই না। কলম আপনার হাতে, আপনি ইচ্ছে করলে অনেক কিছু করতে পারেন। প্লিজ জামিল ভাই, ওই নাটকে তো অনেক ক্যারেক্টার, আমাকে খুঁজেই পাওয়া যাবে না। ঠিক আছে, আমি দেখবো। যাই জামিল ভাই, তাহলে আমি একটু রাশিদ ভাইয়ের সাথে দেখা করি। হ্যাঁ ঠিক আছে, যাও। সরি সরি জানি দেরি করে ফেললাম। না একটু ঝামেলা ছিল। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। চলেন আপনার কাজটা সেরে ফেলি আগে। আসেন তাহলে বসেন। কি যে ঝামেলা আছি বলে বোঝানো যাবে না আপনাকে। আর তুমি এত বড় একটা মানুষ, তোমার তো ঝামেলা থাকবে। কি যে বলেন, আমি আর বড় হলাম কই। দেখো, এই বাংলাদেশের সবকটা চ্যানেল তোমার প্রোগ্রামে বোঝায়, তো তুমি বড় মানুষ না। ফুল কন্ট্রোল থাকলে অবশ্য সমস্যা হতো না। এনিওয়ে, আপনার চেকটা নিয়ে যান। চেক কেন? উপায় ছিল না জানি ভাই। ব্যাংকারও তো শেষ, এটা তো ক্যাশও করতে পারবো না। কালকে ক্যাশ করতে হবে। হ্যাঁ, কালকে ক্যাশ করতে পারবো, কিন্তু আমি তো তোমাকে বলেছিলাম যে আমার টাকাটা আজকে ক্যাশ দরকার। সরি জামিল ভাই, একটু ম্যানেজ করে নেন। তা এখন সরি বললে হবে? আর তুমি যদি ক্যাশ দিতেই না পারবে, তাহলে এতক্ষণ বসিয়ে না রেখে তুমি আমাকে বললেই তো পারতে।
ঠিক আছে, যাই। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যালো, শোনো, আমার কাছে একটা চেক আছে আগামীকালের ডেটের। কিন্তু আমার বেলায় সব এরকম উল্টাপাল্টা হয়ে যাচ্ছে কেন? সমস্যাটা আসলে কোথায়? ওদিকে শাহলা যা বললো, উই স্যার, আমার নাম হলো আবুল কাশেম। এর আগেও আমি আপনাদের 2-3 বার আনা নেওয়া করছি। হ্যাঁ হ্যাঁ, মনে আছে আমার। তোমার মেয়ের বিয়ের কথা কি জন্য বলছিলে? আমার মেয়ের একটা ভালো বিয়া ঠিক হয়েছে। আমি গরিব মানুষ, বিয়ার খরচপাতি নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে আছি স্যার। ঠিক আছে কাশেম, কালকে একবার আমার বাড়িতে এসো তো সময় করে। জি স্যার, কখন আসুন স্যার? এসো এক সময়, আমি আছি সারাদিনই বাড়িতে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই তো আমি। এই জামিল সাহেব না আজকে ভাড়া দেওয়ার কথা ছিল? দিব তো, এত অস্থির হয়েছো কেন? দিব তো বুঝলাম, কিন্তু কখন দিব? তোর বাপ কই? জানি না। এবার আজ কোন দিন ভাড়া দেয় আল্লাহই জানে। এগুলো কার টাকা? জারি হোক, এখন তো আমার না। না, আমার হবে কি করে? এগুলো তুমি কুড়িয়ে পেয়েছি? হ্যাঁ, আমি না পেলে অন্য কেউ পেত। কুড়িয়ে পাওয়া জিনিস যে পায় তারই হয়ে যায়। এগুলো নিশ্চয়ই এখন আমার। না না, এতগুলো টাকা তো কুড়িয়ে পাওয়া যায় না। কিন্তু আমি তো পেয়েছি। আমার তো আরো কত কিছুই পাওয়ার ছিল, পাইনি। হয়তো প্রকৃতি এগুলো আমাকে পাইয়ে দিয়েছে। না না, প্রকৃতি এতগুলো টাকা আমাকে অযথা কেন পাইয়ে দেবে? কেন? সব কেন উত্তর হয় না। There are many things between heaven and earth. এতগুলো টাকা নিয়ে এখন আমি কি করব? টাকাগুলো কি ফেরত দিয়ে আসবো? সেটা কি ঠিক হবে? বোকামি হয়ে যাবে না? কাকে ফেরত দেব? কেন ফেরত দেব?
মানুষের জীবনে সততার প্রয়োজনে আসলে কতটুকু। কে? আমি জামিল সাহেব আছেন নাকি? ও দাঁড়ান, আসছি। আসেন, বসেন। হ্যাঁ, আপনি বাসায় আছেন দেখছি। তা আছেন যখন তখন একটা কথা বলি। জি বলুন। আমি কিন্তু শখ করে বাড়ি ভাড়া দেইনি, দিছি ঠেকায় পইরা। এখন আমার ঠেকা চালাতে যে আপনারা যদি ঠেক্কা যান তাহলে তো আমি বেউপায়। কেন বলুন তো? আজকে মাসের কত তারিখ? ভাড়াটা তো এখনো পাইলাম না। পাবেন পাবেন। পামো তা তো আমিও জানি, আপনি একজন সম্মানী মানুষ, রাইটার, আপনার কাছে ভাড়া মার যাবে না। কিন্তু কথা হইলে কি দেখেন, আপনার ভাড়া দেওয়ানোর তারিখের তো কোনো স্টেশন নাই। কোনো মাসে 1 তারিখ, তারপরে 23, 6, 9, 15, 27, 29 কোনোই ঠিক ঠিকানা নাই। খালি আপনার জন্যই আমার প্রত্যেক মাসে হিসাবের মধ্যে একটা স্যাদা ব্যথা লাগিয়ে থাকে। হ্যাঁ, এই অসুবিধাটা যদি খালি দেখতেন তাহলেই। তাহলে খুব সুবিধা হতো। জি জি জি। দেখেন, আপনি তো জানেন আমি কোনো চাকরি করি না, নির্দিষ্ট সময়ে বেতনও পাই না, তাই মাসের প্রথম দিকে বাড়ি ভাড়া দেওয়া আমার পক্ষে সম্ভব না। বুঝলাম, তারিখ মতো ভাড়া দেওয়া আপনার পক্ষে সম্ভব না, কিন্তু আমার বিষয়টা একটু বিবেচনা করে দেখেন, এটা একটা বিরাট অসুবিধা কিনা। হ্যাঁ, আপনার অসুবিধার বিনিময়ে ভাড়াটিয়া হিসাবে আমিও অনেকগুলা অসুবিধা মুখ বুজে সহ্য করে যাচ্ছি। বলেন কি? হ্যাঁ। বেসম্ভব কথাবার্তা। আপনার বড় অসুবিধা কি? দেখেন, রান্নাঘরে পানি জমে থাকে, বাথরুমের কলে পানি আসে না, দরজা জানালা ঠিক মতো লাগে না, জানলার কিছু কাজ ভাঙ্গা। এই বাড়িতে আসার পর আপনি বাড়িটাতে একবার রং করেইছেন, করার নেই, তো এগুলো অসুবিধা না। ও, এর লেগে আপনি তারিখ মতো ভাড়া দেন না। কিন্তু ওইখানেও তো সেই ব্যাপারটা এসে পড়ে ভাইজান, টাকা পয়সা ছাড়া তো এসব কাজ হয় না। কিছু অ্যাডভান্স যদি দিতেন। দাঁড়ান, একটু অপেক্ষা করুন। জি 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 জি, আপনি বললে অপেক্ষা করতে আপত্তি নাই। এই যে নেন, 1 মাসের বাড়ি ভাড়া আর 6 মাসের অ্যাডভান্স। বলেন কি, 1 মাস না 2 মাস না, পাক্কা 6 মাসের অ্যাডভান্স। হ্যাঁ, কিন্তু শর্ত আছে একটা। রান্নাঘর, বাথরুম, দরজা, জানলার কাজ, বাড়ির রং সব কিছু 7 দিনের মধ্যে একদম পিটপাট চাই। 7 দিন তো মেলা সময়, 2 দিনের মধ্যে দেখবেন সব ফিট হয়ে গেছে। আরে টেকায় করে কাম নিছে আমাদের নাম। কই রে মোতালেব, জরিনা, কাশেমের মা, তারা সব কই গেলি? টাকাগুলো খরচ শুরু করে দিলাম। হ্যাঁ দিলাম। যুক্তিটা কি? আমার প্রয়োজনে আমার কাছে সবচেয়ে বড় যুক্তি। হ্যালো, তুমি কি আমার বাসায় একটু আসতে পারবে? মাই গুডনেস, তোমার বাসায়? বাসা হলেও ওটা আফটার অল ব্যাচেলার্স কোয়ার্টার, ওখানে আমার যাওয়া একদম ঠিক হবে না। এসবই ছিল তোমার যুক্তি, তাই না, যখন আমি তোমার বাসায় আসতে চাইতাম? হ্যাঁ। তাহলে আজকে হঠাৎ নিজে থেকে আসতে বলছো? আসতে বলছি এই কারণে যে অফিস থেকে বাসায় ফেরার পথে আমার জীবনে বিশাল একটা পরিবর্তন ঘটে গেছে, যেটা আর কারোর সঙ্গে শেয়ার করা সম্ভব না তুমি ছাড়া। আসছো তো? আসছি। তুমি ঠিকই বলতে শায়লা, মানি হ্যাজ দ্য পাওয়ার দ্যাট ক্যান ডু এভরিথিং। সারাদিন থাকো কই, জলদি আসো। কি এত চিল্লা ফেলা কি এর কোন? তোমারে কই না, তুমি যাও। আরে মর জ্বালা, চিল্লাই চিল্লাই কইতে, জলদি আসো। আবার কি হইলো কোন? আমার মাথার মধ্যে একটা বাড়ি দাও। আরে না, তোরে কই না, তুই হাইতের পাতি আর শাক বাগ লয়ে তাড়াতাড়ি আয় পর।
বেশিক্ষণ লাগবো না তো, হ্যাঁ আয়া পর। কারে আইতে কইলেন? রাজমিস্ত্রি, ওই যে বাসা ভাড়া দিচ্ছি জামিল সাহেবরে, ওইটা ঠিক করা লাগবে না? হ্যাঁ লাগে এত তাড়াহুড়া আর চিল্লাচিল্লি, হ্যাঁ কোনো মাসে ঠিকভাবে ভাড়া দেয়? ভাড়া মানে 6 মাসের অ্যাডভান্স দিচ্ছে এক লোকে। কোনো প্রশ্ন করবে না। তার কারণটা হচ্ছে আমি হয়তো যুক্তিসঙ্গত কোনো উত্তর তোমাকে দিতে পারবো না। ঠিক আছে, করবো না প্রশ্ন। দেখো শাইলা, এই পৃথিবীতে সব মানুষেরই একটু আধটু বিলাসিতা করার ইচ্ছে থাকে, আমারও আছে। কিন্তু বিলাসিতা করার সুযোগ আমার জীবনে কখনো আসে, কিন্তু আজ জীবনের সব আকাঙ্ক্ষা পূরণের সুযোগ আমার হাতে এসেছে। সেই সুযোগটা আমি সব ব্যবহার করতে চাই। আমার লাইফস্টাইলটা আমি আপগ্রেড করতে চাই ফুল স্কেলে, এবং সেখানে তোমার হেল্প দরকার, পারো না? পারবো, দ্যাটস নট আ প্রবলেম, বাট তোমার প্রেজেন্ট লাইফস্টাইলের যে অবস্থা, তা থেকে ফুল স্কেল আপগ্রেড করতে প্রচুর টাকার দরকার হবে। মানি ইজ নো প্রবলেম শায়লা, আমি খুব আয়েসি একটা জীবন চাই। দ্যাটস গুড, বাট হঠাৎ এতগুলো টাকা? তোমাকে তো আমি আগেই বলেছি, কোনো প্রশ্ন করা যাবে না। ও সরি, পুরুষের ইনকাম আর মেয়েদের বয়সের কথা তো আবার জিজ্ঞেস করতে হয় না। এনিওয়ে, লেট মি স্টার্ট। হ্যালো, অরিয়ন ফার্নিচার্স? জি, বাসা সাহেব আছেন? আরে চলে যাচ্ছেন কেন, কি হয়েছে? জেনে বিয়া দেবে নিয়েন না, আপনি ব্যস্ত মানুষ, কখন বাসায় থাকেন না থাকেন তার কোনো ঠিক ঠিকানা নাই। সেই কারণে সমস্ত কাজকর্ম বুঝায় রাখার জন্য মানুষজন একসাথে নিয়ে আসছে। এখন যদি আপনি দয়া করে অনুমতি দেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সব কাজ করবেন, কিন্তু যা করবেন ওনাকে জিজ্ঞেস করে করবেন। হ্যাঁ, ওনাকে জিজ্ঞেস করে করবেন। ওনাকে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এক সেকেন্ড, আপনি বরং বাড়ির বাইরের কাজটা আগে শুরু করুন। আচ্ছা আচ্ছা, হ্যালো, আপনি এক কাজ করুন, আপনি কাউকে পাঠিয়ে দিন, উনি এসে মাছক সহ সব অর্ডার নিয়ে যান। হ্যাঁ, সব লাগবে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ রাখছি। শোনো, শুধু ফার্নিচারে কিন্তু কয়েক লাখ চলে যাবে। মানি ইজ নো প্রবলেম শায়লা। ভেরি গুড, এ না হলে পুরুষ মানুষের মতো কথা। জামিল সাহেব, বাড়ির অবস্থা তো খতরনাক, সব কিছুই বরবাদ। ওই ছোটো খাটো রিপেয়ারিংয়ে কোনো কাজ হবে না, বড় ধরনের ওভারহোলিং লাগবে। যা দরকার করবেন, সব কিছু একেবারে ঝকঝকে তকতকে দেখতে চাই। প্রয়োজন হলে আরো 6 মাসের অ্যাডভান্স নিন। বিষয়টা খালি টাকা পয়সার না, বাড়ির সব কিছুই তো বদলাইতে হবে। বাথরুম, টাইলস, কমোড, বেসিন, আয়না, ঝর্ণা, হলনা, তস্কা সব বদলাইতে হবে, তাহলে আর থাকলোটা কি? বাকি থাকার দরকার কি, যা আছে সব বদলে ফেলুন। তা না হয় বদলাইলাম, কিন্তু পুরান বউরে যতই সাজগুজ করান, নতুন বইয়ের জেল্লা কিন্তু পাওয়া যাইব না। সেজন্য বলতেছিলাম যে এই বাসায় বোধহয় আপনার চলবে না। তার সাথে আমার যে নতুন বিল্ডিং আছে, ওইটার একটা ফ্ল্যাট খালি হয়েছে, ওইখানে আপনি উঠা যান। আপনি সম্মানী মানুষ, আপনার কাছ থেকে বেশি ভাড়া আমি নেব না। আমার মনে হয় এটাই ঠিক হবে, কারণ তোমার নতুন সব ফার্নিচার তো এই বাসায় ধরবে না। ঠিক আছে, তাই হবে। আলহামদুলিল্লাহ, ওরে কইলে তবে এই বাসার কাজ ঝট করে বাদ দে, তাড়াতাড়ি চলো ওই নতুন বাসার ফিনিশিং এর কাজ আসবে। এখন আমি উঠছি, কাল থেকে হাতে সময় নিয়ে এসে কাজ শুরু করব। ওকে ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে কাশেম মিয়া, এসো, ভিতরে এসো। স্যার, এই সকালবেলা এসে আপনার ঘুমের ডিস্টার্ব করে ফেললাম। আরে না, কোনো ডিস্টার্ব নেই। তুমি একটা কাজ করো। জি স্যার। ভুইয়া, তুমি একটু বসো, আমি আসছি। আচ্ছা স্যার। আপনি
কেডা? যে আমার নাম হলো কাশেম, মোহাম্মদ আবুল কাশেম, রিক্সা চালাই। কি জেলা? রিক্সা চালাই। ও মামা, মামা, কি ব্যাপার জরি? মামা আপনার জন্য নাস্তা নিয়ে এসেছি। কাছে বসো। স্যার, স্যার বসুন। আরে বসো, জরি ওকে নাস্তা দাও। আচ্ছা। না না, নাস্তা লাগবে না স্যার, আমি যেটা খাই আসছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা তোমার মেয়ের নাম যেন কি? ময়না। ময়নার বিয়ের আচার আয়োজন কেমন চলছে? আর আসার আয়োজন স্যার, বুঝলি তো আমি গরিব মানুষ, আর যেই দিনকাল। আচ্ছা ধরো তুমি যদি গরিব না হতে, তাহলে তোমার মেয়ের বিয়েতে কত টাকা খরচ করতে? কি কন স্যার, আমার একটা মাত্র মাইয়া। ধরেন স্যার, মহা ধুমধামে আমি 1030 টাকার মধ্যে স্যার একেবারে স্যার অন্যরকম একটা বিয়ে দিতাম মায়ের। মাত্র 30,000 টাকা? হুই, 30,000 টাকায় আবার কিসের ধুমধাম? কি যে কন স্যার, 30,000 টাকা হইলে আমি রাজার হালে আমার মায়ের বিয়ে দিতে পারি। এমন আয়োজন করুম দেখা তো বর পক্ষে টাস্কি লেগে যাব। শোনো কাশিম মিয়া, জি স্যার। আজ থেকে তোমার মেয়ের বিয়ের দিন পর্যন্ত ধরে নাও তুমি আর গরিব নও। তোমার একমাত্র মেয়ের বিয়ে ধুমধাম করে দেবার জন্য যত টাকা লাগে আমি তোমাকে দেব। স্যার, হ্যাঁ, এখানে 40,000 টাকা আছে। এই 40,000 টাকা থেকে 30,000 টাকা খরচ করে তোমার মেয়েকে ধুমধাম করে বিয়ে দিয়ে বরপক্ষকে টাস্কি লাগিয়ে দেবে। স্যার, আর বাকি 10,000 টাকা বিয়ের পর যাতে তুমি টাস্কি খেয়ে না যাও সেজন্য রেখে দেবে, ঠিক আছে? স্যার। অবাক হওয়ার কিছু নেই। শোনো কাশিম, মানুষের কোনো কোনো স্বপ্ন মাঝে মাঝে সত্যি হয়ে যায়। স্যার, স্যার ধরে নাও যে তোমার মেয়ের বিয়ে ধুমধাম করে দেওয়ার জন্য একটা স্বপ্ন তোমার ছিল, সেটা পূরণ হয়ে গেছে। কেঁদো না কাশিম, কেঁদো না। বাড়ি যাও। তোমার একমাত্র মেয়ের বিয়ে, অনেক আয়োজন, অনেক কাজ বাকি। বাড়ি যাও কাশিম, বাড়ি যাও। কস কি একটা রিক্সাওয়ালারে 40,000 টাকা দিছে? হ, বলছে রাজার হালে মাইয়ে বিয়ে দিতে। বিষয়টা তো গবেষণা করে দেখা দরকার। এই এই আপনি কাকে চান? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? বিখ্যাত রাইটার শওকত জামিল কি এই বাসায় থাকেন? জি থাকেন। আপনি? আমি ওনার ভাগ্নে। উনি কি বাড়িতে আছেন? আছেন। উনি সমানে মানুষকে টাকা পয়সা দান করতেছেন। জি। কিছু না, ভিতরে যান। আব্বা, এক কাপ চা দেবো? আমার মাথার মধ্যে একটা বাড়িতে কতক্ষণ পর পর খেলে চা আর চা। টাকা কি গাঙ্গের বাড়িতে ভাইসে আসে? বস। মামা, হ্যাঁ, তুমি নাকি সমানে দান খয়রাত করছো? আসতে না আসতে এইসব কথা শুনলি কোথায় থেকে? এসব কথা কি আর গোপন থাকে? বাতাসের আগে ছড়ায়। যাক, বাদ দে এসব কথা। তোর মা যে চিঠি লিখেছে সেটা একটা ব্যাখ্যা দে। কোনো ব্যাখ্যা নেই। মার সাফ কথা, আমাকে তোমার মতো বড় মানুষ হতে হবে। আরে আমার মতো হলে তো না খেয়ে মরবি বোকা। কেন? কত বড় একজন লেখক তুমি, কত সুনাম তোমার। টাকা পয়সা নিশ্চয়ই খুব একটা অভাব নেই। এই মুহূর্তে আমার অবশ্য তেমন কোনো অসুবিধে নেই, কিন্তু বাংলাদেশে একজন লেখকের কখনোই কোনো আর্থিক স্বাচ্ছন্দ্য থাকে না। কেন? হুমায়ুন আহমেদ, আমি তো যতদূর জানি উনি লিখে টিখে একেবারে। হ্যাঁ, লেখকদের মধ্যে একমাত্র উনি। বাকি সব বাদ দে এসব কথা। তোর বাবার ঋণ হয়েছে কত? বলতে পারবো না, আমার সাথে এসব শেয়ার টেয়ার করে না বাবা। মানে আনুমানিক কত হতে পারে? 60-70 হাজার টাকা মতো তো হবেই। তাহলে একটা কাজ কর, তুই আজই 1 লাখ টাকা মানি অর্ডার করে পাঠিয়ে দে। 1 লাখ টাকা?
হ্যাঁ, অসুবিধা কি? না মানে আমি আমার জীবনে মামা 1 লাখ টাকা একসাথে দেখিনি। উই, আয় আমার সাথে। আয়। কে? এগুলো কি আসল টাকা মামা? হ্যাঁ, সত্যি টাকা। এখান থেকে 1 লক্ষ টাকা তোর মাকে মানি অর্ডার করবি। যে মানি অর্ডার করতে না পারিস তাহলে কোরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিবি, ঠিক আছে? গুড। জি ম্যাডাম, আল্লাহর রহমত সব কাম প্রায় শেষ। মোজাইক থেকে না নষ্ট হয়েছিল, তুইলা ফেলা দিয়ে টাইলস লাগাই দিতে এত সুন্দর তকতকা ঝকঝকা আয়নার মতো মুখ দেখা যায়। ওই ঠিক মতো কাম কর। জি, এখন ওই যে বারান্দার কাম শেষ হলেই মোটামুটি শেষ হয়ে যায় আর কি। ঠিক আছে না ম্যাডাম? না না, সবই ঠিক আছে, কিন্তু ওই বাথরুমগুলো আরেকবার ওয়াশ করার ব্যবস্থা করতে হবে। জি আচ্ছা, জি আচ্ছা, জি আচ্ছা। ও আচ্ছা, শুনুন, কিছুক্ষণ থেকে নতুন ফার্নিচারগুলো আসতে শুরু করবে। আপনি একটু দেখে ঠিকঠাক মতো উঠানোর ব্যবস্থা করবেন প্লিজ। হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম। ম্যাডাম, একটা কথা। জি বলুন। জামিল সাহেব শুনলাম হুমানে যারে তারে টাকা পয়সা দান খয়রাত করতেছে। 20-40 টাকা সাহায্য দিলে তাও হয়, 40,000 টাকা সাহায্য। ম্যাডাম, আপনি ওনারে বোঝান টাকা পয়সা সব সময় থাকে না, সময় থাকতে আমার একটা ফ্ল্যাট কিনে নিতে বলেন। শুনলাম খুব নাকি দান খরচ করে বেড়াচ্ছ। টাকা কি খুব বেশি আছে? বেশি না হলেও একটা মানুষের এক জীবনের স্বাদ আহ্লাদ পূরণ করার মতো যথেষ্ট টাকা আছে। শোনো, যেসব জিনিস অর্ডার দেওয়া হয়েছে সব মিলিয়ে বিল কিন্তু 10 লাখ ছাড়িয়ে যাবে। 10 লাখ? কোনো ব্যাপারই না। আচ্ছা, কোনো কিছু বাদ দাওনি তো? মনে পড়ছে না, একটা গাড়ি কেনা যেত যদি। যেত মানে? গাড়ি ছাড়া বড় লোক হয় নাকি? অত দামি না হলেও ধরো মোটামুটি চলনসই একটা গাড়ি কত দাম হতে পারে? তা ধরো 10-15 লাখ। ঠিক আছে, অর্ডার করো। তারপর কি করবো এত টাকা দিয়ে? ঢাকা শহরে তোমার মাথা গোজার ঠাঁই নেই। টাকা বেশি থাকলে একটা ফ্ল্যাট কিনে ফেলো। ফ্ল্যাট কিনবো আমি? দাম কত? তা ধরো 30-35 লাখ টাকা হলে এখন বেশ ভালো ফ্ল্যাট পাওয়া যায়, তবে খুঁজলে আরো কমেও পাওয়া যাবে। পারবে? পারবো মানে? তারপরে অনেক টাকা থেকে যাবে, কিন্তু এরপর আর কি করবো? তোমার রেগুলার কোনো ইনকাম নেই। মান্থলি একটা রেগুলার ইনকামের জন্য তুমি ব্যাংকে বিভিন্ন স্কিমে টাকা ডিপোজিট করতে পারো কিনা দেখো। আচ্ছা, কত টাকা ব্যাংকে জমা দিতে হতে পারে বলো তো দেখি। মাসে যদি তুমি 50,000 টাকা বেনিফিট পেতে চাও তাহলে কম করে হলো 50 লাখ টাকা ডিপোজিট করতে হবে। 50 লাখ? তাহলে সব মিলিয়ে মোট কত টাকা লাগছে? কোটি ছাড়িয়ে যাবে। উই, 1 কোটি টাকায় একটা নিশ্চিন্ত নিরাপদ জীবন, অদ্ভুত। তাহলে আরো বেশি টাকার জন্য মানুষ অন্য হয়ে ঘুরছে কেন? আপনার মামা তো মনে হয় খুব বড় লোক। বড় লোক কিনা জানি না, তবে অনেক বড় মাপের মানুষ। ছোটবেলা থেকে আমার মামাকে স্বপ্ন দেখিয়েছেন মামার মতো হতে। আপনি কি এখন থেকে এখানেই থাকবেন? হুম। তাহলে তো খুব ভালোই হয়। কি করেন আপনি? লেখাপড়া করতাম। করতাম মানে? ছেড়ে দিয়েছেন নাকি? লেখাপড়া করে কি হবে, সেটা চুলোই ঠেলতে হবে। এটা কোনো কথা হলো? চুলো ঠেলে না যাই কারণ লেখাপড়া তো লাগবে। তাই নাকি? হ্যাঁ।
ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? উনি একজন দর্জি, তোমার ড্রেসের মাপ নিতে এসছে। বাহ, বড়লোক ঘর আনন্দই অন্যরকম। আমার বাপ নেবার আগে আমার ভাই নেই, ওর মাপ নেন। হ্যাঁ, ও ঘরে নিয়ে যাও, তুমি যাও। বাবা, তোমার রুচির প্রশংসা করতেই হয়। এখনো তো সবকিছু আসেইনি। বলো কি? আর কিছু আসলে আগে কিনেছিলাম শায়লা, কিন্তু তোমার আঙুলে পরিয়ে দেওয়ার মতো বিলাসিতা করার সুযোগ বা সাহস আমার কখনো হয়নি। বেটার লেট দেন নেভার। আজ আমার জীবনে একটা পূর্ণতা এসেছে। উই, এখন বলো, এই যে এত হুলস্থুল তাড়াহুড়ো করে তুমি এত সব কিছু করছো কেন? আর এত টাকাই বা এলো কোথা থেকে তোমার কাছে? তোমার উপর আমি একটা শর্ত আরোপ করেছিলাম। হ্যাঁ, দিয়েছিলে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি তোমার সেই শর্ত মেনে চলেছি এবং কোনো প্রশ্ন করিনি। কিন্তু জামিল, এই আংটিটা পরিয়ে দেওয়ার পর থেকে আমি শুধু তোমার বন্ধু নই। ইউ হ্যাভ টু শেয়ার এভরিথিং উইথ মি। হঠাৎ করে আমি অনেকগুলো টাকার মালিক হয়ে গেছি। তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু প্রশ্ন হলো কিভাবে? আমি তোমাকে সব বলবো, সব। তার আগে আমার সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা এগুলো পূরণ করতে দাও। শুধু তোমার কাছ থেকে নেওয়া ঋণটা, এই টাকা থেকে আমি শোধ করতে চাই না এখনই। এই টাকায় তুমি আমার ঋণটা শোধ করতে চাও না, তার মানে এটা সৎ পথে উপার্জিত কোনো বৈধ টাকা না। এসব তুমি কি বলছো? আমাকে দেখে কি তোমার মনে হয় যে আমি অন্যায় পথে এই টাকাটা রোজগার করেছি? তুমি বিশ্বাস করবে কিনা জানি না, এই টাকাটা আমি কুড়িয়ে পেয়েছি। এতগুলো টাকা কেউ রাস্তায় কুড়িয়ে পায়? আমি পেয়েছি এবং দেদারসে খরচও করছি। উই, এই এদিকে আসেন, এদিকে আসেন, তাড়াতাড়ি আসেন। কি বাইরে তো হয়েছে কেন, কি হয়েছে? আমার মাথার মধ্যে একটা বাড়ি দাও। হায় 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 হায়। সব টাকা উড়াই দিতেছে। লোকটার মাথা নাট বল্টু মনে হয় সব ধরে পড়ে গেছে, বুঝলা? বারান্দায় খাড়ায় এমনে 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 টাকা পয়সা উড়াই দিতেছে। সর্বনাশ। তা আপনি এখানে কেন? আপনিও যান। দূর, আমি ভিড়ের মধ্যে যাই কি করব? আমি পুলিশে টেলিফোন করে দিছি। কেমন বুঝো? আমি লোকাল থানার ওসি। আপনার বিরুদ্ধে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ উঠেছে। আমি তার তদন্ত করতে এসেছি। আমার বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ? আপনি নাকি অকাতরে টাকা বিলাচ্ছেন, মানুষকে বিনা কারণে লক্ষ লক্ষ টাকা বিতরণ করছেন। উই, আরে বাবা, আমার টাকা আমি যাকে খুশি তাকে দেবো, যেভাবে খুশি বেলাবো, তাতে কার কি? মানুষের কাছ থেকে টাকা ছিনিয়ে নিলে অভিযোগ করতে পারে, কিন্তু টাকা বিলানোর জন্য অভিযোগ ওঠে আমি তো এটা কখনো শুনিনি আগে। টাকা বিলাবার জন্য আপনার বিরুদ্ধে কোনো রকম অভিযোগ ওঠেনি, কিন্তু আপনার টাকা বিলি করবার পদ্ধতি নিয়ে আমাদের অভিযোগ আছে। যে আপনি যেভাবে লক্ষ লক্ষ টাকা বিলি করছেন, তাতে করে আপনার বাড়ির সামনে অনেক লোকের ভিড় হচ্ছে, এবং তাতে করে রাস্তার, আমার কথা আপনার মনোযোগ দিয়ে শুনতে হবে, তাতে করে আপনার রাস্তার যানজটের সৃষ্টি হচ্ছে এবং ক্রমেই অবস্থা মানে অবনতির দিকে যাচ্ছে। তাই আমরা এসেছি যে আপনি আপনার এই পদ্ধতিতে টাকা বিলানো বন্ধ করেন। আমরা সেই নির্দেশ দিতে এসেছি। টাকা বিলানো আপাতত বন্ধ আছে, ভবিষ্যতে এর আর কোনো সম্ভাবনা নেই। এরপরে নিশ্চয়ই পুলিশের কোনো অভিযোগ আমার বিরুদ্ধে থাকবে না। পুলিশের অভিযোগ না থাকলেও আমাদের অভিযোগ আছে। আপনি? আমি দুর্নীতি দমন কমিশন থেকে এসেছি। উই, আর আপনি? আমি আয়কর বিভাগ থেকে এসেছি। আচ্ছা, ওখানে কি এখন বাইন্দা নিব? বাঁধে নেব মানে? রিমান্ডে নিয়ে যখন কোর্স নিয়ে দিব, তখন বরবর করে সব কথা বাইরে পড়বো। এত টাকা কোনান থেকে আইলো, কেমনে পাইলো? টাকা অতি হস্তা তামসা পাইছে না? এমনে 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 টাকা উড়ায়। টাকা কি গাঙ্গের পানিতে ভাইসে আসে? আপনি এরম করে কথা কইতেছেন? চুপ। আপনার কার্যক্রমে স্পষ্টতই দুর্নীতির আভাস পাওয়া যাচ্ছে। আর আপনার যত্রতত্র টাকা বিলানোর বহর দেখে মনে হচ্ছে আপনি একজন বিত্তশালী মানুষ, অথচ আশ্চর্য ব্যাপার, আমাদের আয়কর বিভাগের খাতায় আপনার নাম নেই। আমাদের ঘোরতর সন্দেহ যে আপনি বড় ধরনের কোনো দুর্নীতির সঙ্গে জড়িত। আরে ভাই, আমি কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত নই যে মাসের শেষে মায়না পাবো।
আমি কোনো রাজনৈতিক বা সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত নই। ব্যাংক বা কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠানের সঙ্গেও আমার কোনো লেনদেন নেই। সেই ক্ষেত্রে আমার বিরুদ্ধে কেন দুর্নীতির অভিযোগ উঠবে আমি তো বুঝতে পারছি না। অভিযোগ ওঠার তো কোনো কারণ নেই। বিশেষ নয় তদন্ত করে দেখুন। যত যাই বলুন স্যার, আপনি যে একজন করখেলাপি এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। ঠিক আছে, ধরে নিলাম যে আপনার কথা সত্যি, কিন্তু তারপরেও গত কয়েকদিনে আপনার যা কার্যক্রম তাতে আমাদের মনে সন্দেহের সৃষ্টি হয়েছে। আমরা আপনার কাছে আপনার সম্পদের হিসাব চাইছি। হিসাব খুবই পরিষ্কার। আমার কখনই কোনো সম্পদ ছিল না, এখন প্রচুর আছে। তার হিসাব আমি দিচ্ছি, আপনি শুনে নিন। শাহলে একটু হেল্প করো তো। হ্যাঁ, বাসায় ফার্নিচার আছে 1,10,000, আর এই ফ্ল্যাটটি কেনা হয়েছে 32 লাখ টাকা দিয়ে। একটা গাড়ি আছে 14 লাখ টাকা, আর কিছু নগদ টাকা আছে। কিছু না, 7 লাখ টাকা বাসায় ক্যাশ আছে। আপনার কাছে এখনো 60 লাখ টাকা আছে? বলেন কি, আপনি এত টাকা পেলেন কোত্থেকে? টাকাটা আমি কুড়িয়ে পেয়েছি। হোয়াট? টাকাগুলো কুড়িয়ে পেয়েছেন? এত টাকা কেউ কোনোদিন কুড়িয়ে পায়? আমি পেয়েছি। কুড়িয়ে পেলেই তো আপনি লক্ষ কোটি টাকা নিজের মতো করে খরচ করতে পারেন না। পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার লোকাল থানায় ইনফর্ম করা উচিত ছিল। আরে ভাই, একটা ক্ষুধার্ত ভিখারি যদি রাস্তার মধ্যে 10, 20 বা 50 টাকা কুড়িয়ে পায়, তাহলে সে কি প্রথম পুলিশকে ইনফর্ম করবে, নাকি হোটেলে যাবে নিজের পেট ভরাতে? এক্ষেত্রে আপনি ভিখিরির সঙ্গে আপনার তুলনা কেন করছেন স্যার? আচ্ছা, আমি বুঝতে পারছি না যে রাস্তায় পড়ে থাকা কোনো সম্পদ যদি কেউ নিজে কুড়িয়ে নিয়ে যায়, সেটা এবং তার যদি কোনো দাবিদার না থাকে, তাহলে সেটা অন্যায় হবে কোন যুক্তিতে? হ্যাঁ, অন্যায় কি হবে সেটা বলতে পারবো না, তবে যতক্ষণ পর্যন্ত আপনার ওই টাকার আপনি ট্যাক্স না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত সেই টাকাটা অবৈধ। ওই আচ্ছা, আপনার মামা কি সত্যি সত্যি এই টাকাগুলো চুরি ডাকাতি করে? দেখুন, বাজে কথা বলবেন না। আমার মামা কোনো অন্যায় করতে পারে, দ্যাটস ইম্পসিবল। আই ক্যান বিলিভ ইট। আচ্ছা, আমাকে একটা কথা বলছেন তো, সরকার বা রাষ্ট্র জনগণ থেকে আয়কর নেয় কেন? সে কি স্যার, আয়কর না দিলে রাষ্ট্র চলবে কি করে? আয়কর দেওয়া প্রতিটি নাগরিকের পবিত্র দায়িত্ব। সবচেয়ে বড় কথা হচ্ছে নৈতিকতা। আপনি টাকাটা কুড়িয়ে পেয়েছেন, তাই বলে টাকাটা জান্নতভাবে খরচ করতে পারেন না আপনি। আপনাকে আরো স্পষ্ট করে বুঝিয়ে বলি, ধরুন না আপনার জমিতে আপনি একটা খনি খুঁজে পেলেন যার ইকোনমিক্যাল ভ্যালু আছে, সেইটাও কিন্তু আপনি নিজের মতো করে ব্যবহার করতে পারেন না। উই, তাহলে আইনের চোখে আমি একটা অপরাধ করেই ফেলেছি। আচ্ছা, এইটুকু অপরাধের জন্য ওর কি শাস্তি হতে পারে? শাস্তি কি হবে অথবা আদৌ হবে কিনা সেটা আমরা বলতে পারবো না, আদালত পারবে। আমরা শুধু আদালতের সামনে ওনাকে হাজির করব। কিছু মনে করবেন না স্যার, উঠুন। স্যার, স্যার বস্তাটা আমার স্যার। এই বস্তা তোমার? জি স্যার। কাগজ? জি স্যার। নাও। হ্যালো জামিল ভাই, ওই স্ক্রিপ্ট তো এখনো হয়নি। কি বলেন, মানে ঈদের নাটক তো, মানে এখন স্ক্রিপ্ট না হলে বস কাস্টিং মানে বোঝেন তো। হয়ে যাবে, মনে হয় একটা প্লট পেয়ে গেছি। ওকে। উই